নেত্রী বলেছেন একটি ভবন, একটি বিল্ডিং ধ্বংস করা যাবে, কিন্তু ইতিহাস তো ধ্বংস করা যাবে না। আসলে এটাই সত্য, কিন্তু এই চরম সত্যটাকে মেনে নিতে পারছি না আমি। বাড়ি ভাই, আমি আবেগ সংবরণ করতে পারছি না। আমি খুব কঠিন মানুষ, আমার চোখে পানি আসে না। নামাজে যখন পড়ে আল্লাহ কাছে, তখন খুব অনেক কষ্টে পানি আনতে হয়। কিন্তু কালকের এই ঘটনা আমার জীবনে যে কয়েকবার চোখে পানি এসেছে তার মধ্যে অন্যতম একটি। এই ঘটনা আমি তখন অনেকের সাথে কথা বলেছি, নেত্রী ভাষণও শুনেছি। তখন নেত্রী বলেছেন একটি ভবন, একটি বিল্ডিং ধ্বংস করা যাবে, কিন্তু ইতিহাস তো ধ্বংস করা যাবে না। আসলে এটাই সত্য, কিন্তু এই চরম সত্যটাকে মেনে নিতে পারছি না। একটা জাতি কিংবা কিছু লোক কত দূর নিচে নামতে পারে, কত দূর। এবং যদিও আমি বিশ্বাস করি এই অন্যায় তাদের এই অশুভ শক্তির শীঘ্রই পতন ডেকে আনবে, কিন্তু আমি বলছি কত দূর আস্পর্ধা হয়, এবং আর সবচেয়ে ওদের ক্ষোভটা যে কত দূর। আমি অনেকগুলি চ্যানেলে লাইভ শুনতেছিলাম, একটা বাচ্চা ছেলে 30-35 বছর হবে, সে বলতেছিল আমার জন্মের পর থেকে এই বাড়িটার প্রতি ক্ষোভ ছিল, এবং তখন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যখনই এই সুযোগ হবে এই বাড়িটাকে ভাঙবো। তখন বাংলাদেশে রাত্রি 10টা বাজে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমার কথা হচ্ছে এটাই, নেত্রীর কথার সাথে সুর মিলিয়ে বলতে হয়, ভবন ধ্বংস করা যাবে, কিন্তু ইতিহাস তো ধ্বংস করা যাবে না। আমরা অনেক জিনিস আমরা হারিয়েছি, অনেক স্মৃতি অনেক হারিয়েছি, অনেক ঐতিহাসিক জিনিস আমরা হারিয়েছি। হয় এগুলি রিপ্লিকা বানানো যাবে কিংবা যাবে না, সেটা অন্য জিনিস, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো কিংবা এগুলি জানবে না, দেখবে না। আমি আজকে সকালে, আমি রাত ঘুমাইতে পারিনি, সকালে আমি একটা পোস্ট দিলাম, বললাম যে আজ বাংলাদেশকে গতকাল হত্যা করা হয়েছে, বাংলাদেশের সকল ন্যায় নীতিকে হত্যা করা হয়েছে, এবং সাথে আমাকেও। আমি আজ মৃত, তবু আমি এই অন্যায় হত্যাকারীদের আমি বিচার করবই। মৃত অবস্থায় কিভাবে বিচার করবো জানি না, তবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এটা বিচার হবেই, বিচার করবো ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় আমাদের দেশটা ভেতর থেকে এরকম কেন বদলে গেল? ধন্যবাদ বাড়ি ভাই আমার সম্বন্ধে অনেক কিছু বলার জন্য। আমি এতদূর যোগ্য না, চেষ্টা করে যাই, চেষ্টা করে যাচ্ছি। আপনার প্রশ্ন উত্তর বলতে চাই, আমি একজন মুসলমান, আল্লাহ যদি সত্য হন, আমি একজন মানুষ, পৃথিবী যদি সত্য হয়, পৃথিবী মানব ইতিহাস যদি সত্য হয়, এই সমস্ত অপকর্ম শেষ হবেই। পৃথিবীতে সবসময় সব জিনিস আপস এন্ড ডাউন আছে, তবে আমাদের দেশে এইটা খুব বেশি ঘন ঘন হয় এই কারণে যে আমাদের মধ্যে জাতিগতভাবে আমাদের জন্মে, আমাদের বিকাশে ভেজাল আছে। আমাদের মধ্যে এখনো 25% মানুষ বলবো না, লোক যারা বাংলাদেশকে এখনো মনে প্রাণে স্বীকার করতে পারেনি, এবং এই সংখ্যাটা বাড়ছে, এই সংখ্যাটা কমছে না। দুঃখজনক হলে সত্য। আমার ছেলেকে আমি বঙ্গবন্ধুর আদর্শের সমর্থক কিংবা সক্রিয় কর্মী বানাতে পারিনি, এরকম অনেক আছেন, কিন্তু জামাতি না যারা আছেন তাদের ছেলেপেলেরা কিন্তু জামাতি হচ্ছে। তারপর আমি বলি, সত্যের জয় হয়েছে, হবে এবং হবে ইনশাল্লাহ। আপনি তো অনেক জানেন, আপনি একজন জ্ঞানী এবং খুব লেখাপড়া করা সাংবাদিক। আপনি অন্য সাংবাদিকের সাথে আপনার অনেক পার্থক্য। আপনার লেখার হাত যত সুন্দর, আপনার নলেজ অনেক প্রচুর বেশি। পৃথিবীতে সেই অনেক, সিরাজউদ্দৌলাকে মীর জাফর হত্যা করে শিকল দিয়ে বেঁধে ঘুরিয়েছিল। আজ মীর জাফরের অবস্থান কোথায়, আর আমাদের সিরাজউদ্দৌলার অবস্থান কোথায়? ঠিক আমি কিন্তু বাংলাদেশে অনেকগুলি পট পরিবর্তন দেখেছি। আমি 1969 সাল থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য, মুক্তিযুদ্ধের ঠিক আগের ঘটনাগুলি দেখেছি, মুক্তিযুদ্ধের অব্যাহতির পরও দেখেছি, 1975 সালের পট পরিবর্তনের পরও আমি দেখেছি, এমনকি 1990 এরশাদের
আন্দোলনের সময় আমি ঢাকায় ছিলাম, পতনের সময় ঢাকা ছিলাম, 1996 সালে আমি ছিলাম, তারপরে 2007 আমি ঢাকায় গিয়েছি। কিন্তু এই ধরনের বর্বরতা, এই ধরনের নৃশংসতা, এই ধরনের মানে অসভ্যতা আমার সত্যি আমি চিন্তা করতে পারিনি। একটা মানুষ কতদূর নিচে নামতে পারে। এককালে তো আমাদেরই কেমন ক্ষমতা ছিল। তা আমার মনে হয় যেমন বঙ্গবন্ধু ভুল করেছেন, আমরাও ভুল করেছি, শেখ হাসিনা ভুল করেছেন, আমরা ওদেরকে সমূলে শেষ করি নাই। আমাদেরকে 1971 সালে 30 লক্ষ মানুষকে মোরা মেরেছে কিংবা মারতে সাহায্য করেছে। তাদের কয়জনকে আমরা মেরেছিলাম? 1:1 যদি হয় 30 লক্ষ, 30 লক্ষ রাজাকার মারা দরকার ছিল। আমরা কি মেরেছি? মারিনি। এই উদারতা, এই মহানুভবতা কিন্তু আস্তে আস্তে এই ময়ূরতে জন্ম নিয়েছে। তাহলে দেখুন, বঙ্গবন্ধুর এই বাড়িটা তো বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনা, এবং এই বাড়িটা শেখ হাসিনা থাকেন না। শেখ হাসিনা সুদা সদন ভাঙচুর করেছে, কষ্ট পেয়েছি, কিন্তু এটা দিয়ে আমার চোখে পানি আসবে না। কিন্তু 32 নম্বরের বাড়ি যখন পোড়ানো হয়, ভাঙা হয়, আমি তখন আমরা আবেগ সংবরণ করতে পারি না। তবে এই জিনিসটা বাড়িবা একটা প্রমাণ করলো যে মৃত বঙ্গবন্ধু ওদের কাছে ভয়ঙ্কর। মৃত বঙ্গবন্ধু না, মৃত বঙ্গবন্ধুর বাড়িটা ওদের কাছে অনেক ভয়ঙ্কর। তাই ওরা কত দুর্বল, কত বড় যে কত মানে ভীতু। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন আমাদের কৃষ্ণপক্ষ চলছে, আমরা এইটাকে অতিক্রম করে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আর যদি না হতে পারি তাহলে আমরা পাকিস্তানের মতো থাকবো। পৃথিবীর অনেকগুলি দেশ 40 দশকে 50 দশকে স্বাধীন হয়েছে, দেখেন তাদের অবস্থান কোথায়। তাদের মধ্যে সিঙ্গাপুর কোথায়, মালয়েশিয়া কোথায়, ইন্দোনেশিয়া কোথায়, কোরিয়া কোথায়, ইভেন আফ্রিকা কতগুলি, বতসোয়ানা তারা কোথায়, আর পাকিস্তান কোথায়, সোমালিয়া কোথায়, আফগানিস্তান কোথায়। তা আমাদের কাছে দুইটা অপশন আছে। আমাদের কাছে আমরা কোন দিকে যাব? আমরা পাকিস্তানের দিকে যাব, না সিঙ্গাপুরের দিকে যাব, না বতসোয়ানার দিকে যাব, না নাইজেরিয়ার দিকে যাব। তাই আমি বিশ্বাস করি, মুসলমান হিসেবে বিশ্বাস করি, মানুষ হিসেবে বিশ্বাস করি, আমি যেমন কাজ করবো আমি সেই ফল পাবো। আমরা কিছু লোক, আমি বলি না আপনাদের মতো, আপনি একজন সাহসী মানুষ, ইচ্ছা করলে আপনি থেকে অনেক কম গুরুত্বপূর্ণ সাংবাদিকরাও অস্ট্রেলিয়াতে বাড়ি কিনে আছে, আপনি জানেন, আমিও জানি। আপনি কম্প্রোমাইজ করলে কিংবা একটি নীতিহীনতার জিনিস করলে আপনি অনেক কিছু করতে পারতেন। আপনি কি কষ্ট করে চলেন, কিভাবে চলেন, আমি তো আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর দেখেছি। তাই বলি কি আপনি ব্যর্থ? আপনি কি সমাজে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে? আর আপনার, আমি সাংবাদিকতা বল, আমি শুধু সাংবাদিক না, আপনাদের অস্ট্রেলিয়া অনেক ইঞ্জিনিয়ার, অনেকের ডাক্তার, অনেকের ইভেন ডিজি হেলথের ড্রাইভার, মালিকের বাড়ি আছে। আপনিও ভাড়া বাড়িতে থাকেন, আমিও 7 বছর যাবৎ ভাড়া বাড়িতে থাকি, খুব কষ্টে চলি। আমি যে গেঞ্জিটা পরে আছি, এই গেঞ্জিটার বয়স 35 বছর। আলহামদুলিল্লাহ আমি কোনো ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি না। আল্লাহ আমাকে সম্মান, ইজ্জত, টাকা পয়সা অনেক দিয়েছেন, কিন্তু আমরা কখনো পাপের দিকে পা বাড়াই না। তা আমরা যারা আছি আমরা কষ্ট পাবো, আমাদের চোখে পানি পড়বে যদি দেশ না বদলায়। আর দেশ বদলে তো আমাদের মুখে হাসি উঠবে, আপনার মুখে হাসি উঠবে। তাই আমি বিশ্বাস করি এই অপশক্তির, অসুরদের পরাজয় হবে, এবং আমার মনে হয় তাদের এই পতনকে গতকালকে ঘটনা আরো ত্বরান্বিত করেছে। অনু ভাই, এই বাড়িটায় পাকিস্তানিরা হামলা করেছে, ধ্বংস করে নাই। এই বাড়িতে বঙ্গবন্ধু খুন হয়েছেন, সিঁড়িতে রক্ত পড়েছিল। বঙ্গবন্ধুর বাড়িটা লাইব্রেরি শো না কিছু পরিত্যক্ত বাড়ির মতো পড়েছিল, তারা কিন্তু বাড়িটা ধ্বংস করে নেয়। এই বাড়িটায় শেখ হাসিনা দেশে ফেরার পরে অনেক সংগ্রামের পরে বাড়িটা তার কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিন এখানে ছিলেন, কিন্তু পরে উনি জাদুঘর করেছেন। বাংলাদেশের সমৃদ্ধ জাদুঘর ছিল এটা অন্যতম।
যা আমরা কোনোদিন পাবো না, কোনো জায়গায় পাবো না সেটা। 5ই আগস্ট সব পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা বুলডোজার দিয়ে পুড়িয়ে দিয়েছে গত রাত্রে, এবং অনলাইনে উল্লাস করেছে, হিসাব করেছে কোথা থেকে কত বুলডোজার আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, হিসাবটা হয়েছে। এবং বাংলাদেশ সরকার নির্জীব, নিস্তব্ধ, তার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমি দেখিনি। কিভাবে দেখবেন আপনি? সত্যি আপনি যেটা বলেছেন, আমি একটু বঙ্গবন্ধুর বাড়িতে আমি 1969 সালে প্রথম গিয়েছি। ছাত্রলীগের সভাপতি নুরুল সিদ্দিকী আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছিলেন ওই বাড়িতে, বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পাওয়ার পরে। আমি ক্লাস 5 বৃত্তি পরীক্ষা ভালো রেজাল্ট করেছিলাম। তারপরে আমি ওই বাড়িতে শেখ কামাল ভাইয়ের থ্রোতে অনেকবার গিয়েছি। আমার বাসাও খুব কাছে ছিল, হেঁটে 15 থেকে 20 মিনিট লাগতো। স্বাধীনতার পরেও মার্চ মাসে অনেকবার গিয়েছি, মুক্তিযুদ্ধের পরে গিয়েছি, স্বাধীনতার পরে গিয়েছি, 15 আগস্টের পরে 13 নম্বর গিয়েছি। তারপরে তো বঙ্গবন্ধু জাদুঘর হওয়ার পর অনেকবার গিয়েছি, আমার ছেলেদের নিয়ে গেছি, অনেকবার গিয়েছি। এই বাড়ি নিয়ে আমাদের অনেক শত্রুরা অনেক অপপ্রচার করেছে। একটি ছোট্ট কথা বলি, আমি তখন ওমানে থাকি, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতেছেন, এটা 1987-88 ঘটনা। জানেন আপনাদের নেতা কত বিলাসী, ওনার বাড়িতে তো ওনার গার্ড রুমে এসি থাকতো। আপনি এই বাড়িতে কখনো গিয়েছেন? আপনি না 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 আমি ধানমন্ডি থাকি। কি ধানমন্ডি থাকলে বলে আমি রাস্তার সামনে দিয়ে গিয়েছি। ইন্সপেকশন যে আর্মিতে গার্ড, পুলিশে গার্ড যেটা থাকে, সেই গার্ড গুলো ইন্সপেকশন হোল থাকে, একটা ছিদ্রি থাকে। উনি যেহেতু এসি কাজ করেন তখন ওমানে, এবং তখন বেশিরভাগ ছিল উইন্ডো টাইপ এসি। এসি লাগাতে হলে বাংলাদেশে ছিদ্রি রাখা হতো রুমের ভিতরে, সে মনে করছে ওইটা দিচ্ছে এসি রাখার জন্য। মানে ওই বাড়িটিতে কোনো এসিও ছিল না, এমন সাধারণ বাড়ি ছিল। ওই বাড়িতে অনেক ইন্দিরা গান্ধী সহ অনেক রাষ্ট্রপ্রধান ওই বাড়িতে গেছেন, খেয়েছেন। ইভেন মিশরে আনোয়ার সাদত। এত সহজ বাড়ি, এত সিম্পল বাড়ি, এবং বাড়িটা ধীরে ধীরে অনেক কিছু উন্নত করা হয়েছে। তারপর বললাম 1975 সালে ঢাকা শহরে কমসে কম 3-4 হাজার বাড়িতে এসি ছিল, বঙ্গবন্ধু ওই বাড়িতে একটি এসিও ছিল না। বঙ্গবন্ধু নিজের পয়সায়, সৎ পয়সায় ধীরে ধীরে এই বাড়িটি করেছেন। এবং বঙ্গবন্ধু, আপনি বলছেন 75 সালেও সামান্য ক্ষতি হয়েছে, গুলিগুলি হয়েছে, কিন্তু এত হয় নাই। তারপরও অনেক সময় পেয়েছে, হয় নাই। এবং নেত্রী ইচ্ছা করলে ওনারা যদি আর্থিক লালসায় থাকতো, ধানমন্ডি 32 নম্বর মূল সড়কের কাছে, মিরপুর রোডের কাছে, সাউথ ফেসিং লেক পারে বাড়ি, এই বাড়িটা যদি ওনার অ্যাপার্টমেন্ট ডেভেলপার দিয়ে অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করতেন, এখনকার দিনে 6টা অ্যাপার্টমেন্ট যদি হতো, প্রতিটা অ্যাপার্টমেন্ট 20 কোটি টাকা বিক্রি করতে পারতেন। কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করার মতো এই ধানমন্ডি ছাড়াও বাংলাদেশে ঢাকায় অনেক জায়গায় স্থান ছিল। বঙ্গবন্ধুর কন্যারা অর্থলোভীরা বলে ওই সমস্ত বাড়ি না নিয়ে এই নিজেদের পৈতৃক এত লোভনীয় বাড়িটা ছেড়ে দিয়েছেন, এই কারণে যে বঙ্গবন্ধু যেমন জানতেন, বঙ্গবন্ধু কন্যারাও জানতেন এই জাতির চরিত্র। কোনো কারণে যদি ওরা ক্ষমতাচ্যুত হন, অন্তত এই বাড়িটাতে যেন ওরা হাত না দিতে পারে। কিন্তু এই বাড়িটা সরকারি সম্পত্তি না, সরকারি বাড়ি না, ওনাদের ব্যক্তিগত বাড়ি ট্রাস্ট করে দিয়েছেন। মানুষ কত দূর, আবার সরকারের সম্মতি তো আছেই। আমি দেখলাম শেষের দিকে কিছু আর্মি এসেছে, সবকিছু পিনাকি একদিন আগে নোটিশ দিয়েছে, আপনার সে জনকণ্ঠের রিপোর্ট এসেছে ওই বাড়ি আক্রমণ করো। তারপরও এই সরকারের মন্ত্রীরা উস্কানি দিয়েছে, এই সরকারের উপদেষ্টারা উস্কানি দিয়েছে, তারপরও এই বাড়িটাকে রক্ষা করার জন্য এই সরকার ন্যূনতম প্রচেষ্টা করে নাই, উল্টা মদত দিয়েছে। আমি আবার নেত্রী ভাষায় যখন বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে তখন নেত্রী বলেছিলেন, বাড়িটা উনি খবর পাচ্ছেন, ভাষণ দিচ্ছিলেন, বাড়ি ধ্বংস করা যাবে, ইতিহাস ধ্বংস করা যাবে না, ইতিহাসের বিষয় ধ্বংস করা যাবে না। একদিন বাঙালি জাতি যদি সত্যি সত্যি যদি সৎ ভালো জাতি হয়,
এর প্রতিশোধ নিবে ইনশাল্লাহ। আর যদি আমরা পাকিস্তান নাইজেরিয়ার মতো হই, আমরা যদি আমাদের মধ্যে সততা ন্যায় নীতি পরমন না থাকে, আমরা ওই অবস্থায় থাকবো আজীবন। তাই বাড়ি ভাই, আমি মনে কষ্ট পাচ্ছি, আমি জীবনে কখনো এত কাঁদি নেই। আপনার সাথে কথা বলছি, আমি জানি এটা সৌজন্যতা বিরোধী, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না। আমাকে মাফ করবেন, আপনার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই জিনিসের আমি তার জন্য আমি জীবনে কখনো লিখিনি আমি মৃত। আমি আজকে লিখতে বাধ্য হচ্ছি আমি মৃত, আমাকে মেরে ফেলা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে, কিন্তু এই মৃত নই, এই হত্যার বিচার করবে ইনশাল্লাহ। এই বিশ্বাস আমার আছে, একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি, একজন মানুষ হিসেবে বিশ্বাস করি।